মাধ্যমে আমাদের অমুসলিম প্রতিনিধি মিনিমাম 2 জন, ম্যাক্সিমামের কথা কিন্তু বলেনি, মিনিমাম 2 জন তারা মেম্বার করতে চাইছে। এটা যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান না হতো আমাদের আপত্তি ছিল না, সে মেম্বার হবে ঠিক আছে, কিন্তু মেম্বারদের কাজ কি সেটা জানতে হবে তো। ওয়াকফ বোর্ডের মেম্বাররা কি করে? শুধু ওয়াকফ বোর্ডে এসে হিয়ারিং করে না, কালকে একটা ইনকোয়ারি করতে হবে। মসজিদ কমিটি নিয়ে ঝামেলা হচ্ছে, ইনকোয়ারি গিয়ে মসজিদে গিয়ে একজন অমুসলিম ভাই সেখানে মসজিদের ভেতরে গিয়ে পাক নাপাকের প্রশ্ন আছে, সে গিয়ে আমার ইমামদের মধ্যে, আমার মুতল্লিদের মধ্যে আমার ধর্মীয় প্রপার্টি নিয়ে সেই সমস্যা সমাধান করছে। অথচ হিন্দুদের দেবোত্তর যে প্রপার্টি তার সেই আইনটা একই রকম থেকে গেছে। এরপরে আপনারা দেখবেন আমাদের 40 ধারাতে একটা ওয়াকফ বোর্ডকে পাওয়ার দেওয়া ছিল যে তুমি একটা স্বতন্ত্র কসি জুডিশিয়াল বোর্ড, মানে একটা আধা কোর্ট, তারা বিচার করত এবং একটা ওয়াকফ, এই যে একটা মিথ্যাচারণ যে ওয়াকফ বোর্ড যে কোনো প্রপার্টিতে হাত দিচ্ছে আর ওয়াকফ বলছে না, সুন্দরভাবে আইন আছে, আইনের পদক্ষেপ আছে। 36 ধারাতে আবেদন হতো, আবেদনের পরিপ্রেক্ষিতে একটা নোটিশ যেত, 5 জায়গায় সেখানে টাঙানো হতো, পঞ্চায়েত, থানায়, এসডিও অফিস, ভিডিও অফিস, সমস্ত জায়গায় টাঙানো হতো। তারা অবজেকশন আসতো, অবজেকশনগুলোকে খতিয়ে দেখে হিয়ারিং দিত অভিপক্ষকে, তারপরে অর্ডার পাস করত। সেটাকে ওয়াকফ বোর্ডের এক কথাতে 40 ধারাটাকে ডিট করে দিল। না, তুমি একটা অ্যাপ্লিকেশন পাবে আর ওটা পাঠিয়ে দেবে জেলা দপ্তরে, কালেক্টরের কাছে। তিনি যদি বলে যে না এটা ঠিক আছে এবার করো, হবে, নাহলে হবে না। কেন বিরোধিতা বলছি এটা বুঝতে হবে। আমাদের দেশে একটা সংবিধান আছে, সংবিধানের আর্টিকেলগুলো আমাদেরকে সুরক্ষিত করে রেখেছে। আর্টিকেল 25 এবং 26, এটা শুধু শুনে আসেন, আপনারা অনুরোধ করবো আপনারা গুগলে মাঝে মধ্যে টাইপ করবেন, বাংলাতে বললে বাংলাতেই চলে আসে। দেখবেন প্রত্যেকটা ধর্মকে নিজস্ব একটা অধিকার দিয়েছে ধর্মচারণ করা এবং তাদের ধর্মের প্রপার্টি ম্যানেজমেন্ট করা। আর এই আর্টিকেলের পরিপ্রেক্ষিতে আইনগুলো পরিণত হয়েছে। সুতরাং কোনো আইন যদি পরিবর্তন করতে হয় তাহলে এই আর্টিকেলকে আগে ডিলিট করতে হবে, যেটা ওনাদের ক্ষমতার বাইরে। সংবিধান পরিবর্তন করতে গেছিল আপনারা জানেন, কিন্তু সেই সংবিধানের যে পরিবর্তনের বা সংশোধনের প্রস্তাবনা আজও ঝুলে পড়ে আছে, সেটা সাহেবরা ভালো জানে। ভারতের মৌলিক সংবিধান, এটা কোনো পরিবর্তন করার জায়গা হলে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক পরিকাঠামোটা ভেঙে যাবে। বোঝা গেল না গেল না? এটা সেই জায়গায় এই আইনগুলো বলে। এবার সব থেকে বড় জিনিস যেটা হয়েছে, 1995 সালে যে আইনটা হয়েছিল বাবরি মসজিদকে লক্ষ্য করে, পার্লামেন্টে একটা কথা বলা হলো যে আমরা তো জানি দেবোত্তর প্রপার্টি বা ওয়াকফ প্রপার্টি হলো একটা চিরন্তন দান। আল্লাহর ওয়াস্তে যে সম্পত্তিটা আমরা দান করেছি সেটা তো কালকে আবার আমি ফিরিয়ে নিয়ে আমার ছেলেকে দান করতে পারবো না। যার জন্যে সুপ্রিম কোর্টে এই নিয়ে বিগত কয়েক হাজার জাজমেন্ট আছে। ওয়ান্স ওয়াকফ অলওয়েজ ওয়াকফ, একবার যদি কোনো সম্পত্তি আল্লাহর ওয়াস্তে ওয়াকফ হয় সেটা চিরন্তন ওয়াকফ। যার জন্য 107 ধারা একটা ছিল, যে 107 ধারাতে বলা ছিল যে তোমার ওয়াকফ সম্পত্তি যদি কেউ দখল করে থাকে, সে 40 বছর হোক, 30 বছর হোক আর 50 বছর হোক, সেই সম্পত্তি নিঃশর্তে উদ্ধার হবে। এই নতুন আইনে সেই ধারাটাকেই অবলুপ্ত করে দিল। কি বলল? যে এই আইন যেদিন থেকে চালু হবে আগামী 12 বছর পর্যন্ত যদি তোমার সম্পত্তি তুমি ফিরে পেলে তো ভালো, না হলে 12 বছর পরে এই সম্পত্তি যার দখলে তার থাকবে। অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তির সাথে ওয়াকফ সম্পত্তি গুলিয়ে দিল। আচ্ছা বলুন তো, আমাদের মোহামেডান ল যেটা আছে, মোহামেডান লয়ে আমাদের শরীয়ত আমাকে পারমিশন দিয়েছে আমি ডেথ বেড নমিনেশন করতে পারি, মৃত্যুর পূর্বে মুহূর্তে। রেজিস্ট্রি অফিসে তো ছোট সম্ভব নয়, তাহলে আমি একটা উইল করতে পারি 2 জন সাক্ষী সম্মুখে। সাদা কাগজেও যদি লিখে যায় যে আমার এই সম্পত্তি এই ছেলে পাবে, আমার এই সম্পত্তি ওই ছেলে পাবে, সেটা আইন দ্বারা স্বীকৃত।
আমি যদি ডেথ বেড নমিনেশনে মৃত্যুর আগে পর্যন্ত বললাম যে না এই সম্পত্তি আমার পাড়ার মসজিদকে দান করলাম, মৌখিক ওয়াকফ, এটা আইন দ্বারা স্বীকৃত ছিল। আমার মোহামেডান ল এখনো আছে, তুমি সেই মোহামেডান লয়ের প্রভিশনগুলো চেঞ্জ করলে না, তুমি ওয়াকফ আইনের প্রভিশনটা চেঞ্জ করছো। উদ্দেশ্য অন্য, উদ্দেশ্য হলো আমরা জানি যে একটা বৃহত্তর ওয়াকফ সম্পত্তির যে ইনকামটা আসে সেটা পক্ষান্তরে আমাদের যেমন মুসলমান সমাজ নিজের ব্যক্তিগত পরিবারের ভরণ পোষণ চলে আওলাদ প্রপার্টি থেকে, তেমনি অনেক মসজিদগুলো চলে। তাহলে এই করে যদি ওদের প্রপার্টিগুলো কমিয়ে ফেলা যায় তাহলে জাতিকে একটু দুর্বল করা যাবে। সব থেকে বড় জিনিস হলো হাজার হাজার বিঘে প্রপার্টি 1953 সালে সরকারের স্টেট অ্যাকুইজিশন একটা অ্যাক্ট আছে এবং 56 সালে ভূমি সংস্কার আইন এসেছিল। সেই আইনের বলে কিছু সম্পত্তি গভর্নমেন্ট বেআইনিভাবে ভেস্ট করেছে। 53 সালে যে আইন ছিল ভূমি অধিগ্রহণ আইন, তাতে ওয়াকফ সম্পত্তি তুমি নিতে পারো একমাত্র সরকারের কাছে, পক্ষান্তরে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু তুমি ক্ষতিপূরণ দাওনি, কিন্তু দখল করে নিয়েছো। তুমি ভেস্টের খাতায় এক খতিয়ানে দিয়েছো, কিন্তু বোর্ডকে জানাওনি। সেই সম্পত্তি আইন বলছে ওয়াকফে চলে আসবে। এই নতুন আইন কি করলো, সরকারের খাতায় যদি একবার রেকর্ড হয়ে যায় ওটা সরকারের সম্পত্তি হয়ে গেল, কেননা ওই সম্পত্তি সরকার কালকে মোটা টাকার বিনিময়ে পুঁজিপতিদেরকে লিজ দেবে। তো সম্পূর্ণ আইনটা একটা অবৈধ আইন। এই আইনের প্রতিবাদ পশ্চিমবঙ্গের বুকে যদি কেউ করে থাকে সেটা আপনারা জানেন যে আমাদের নয়নের মণি, আমাদের মুসলিম জাতি পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের কর্ণধার বলতে পারি আমরা। ওনার নেতৃত্বে প্রথম আন্দোলন আমরা দেখিয়ে দিয়েছিলাম কলকাতায়। বর্তমানে বিচারাধীন ইস্যু, আমরা সংবিধানকে সম্মান দিই। সভাপতি সাহেবও আমাদেরকে বলেছেন আমরা সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা আছে, আপনারা জানেন। তো আমরা সেই দিকে তাকিয়ে আছি, কিন্তু ইনশাআল্লাহ আমাদের সম্পত্তি আমাদেরকে রক্ষা করতে হবে। তার জন্য কি করতে হবে সেটা আমাদের উলেমারা আছে, আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড আছেন, ওনাদের গাইডলাইন্স মেনে আমরা চলব। এবার বলি একটা সাজেশন, আইন তো প্রণয়ন হয়ে গেছে, কিন্তু আমি বলবো আইন আইনের জায়গায় আছে, কিন্তু কিছু ওয়াকফ সম্পত্তি আমাদেরকে এখনো নিজেদের মতো করে তো সুরক্ষিত করা উচিত। আমার ঘর আমাকে করতে হবে। আমি 3-4টে সাজেশন দিচ্ছি। আইনে বলা আছে যে সম্পত্তিগুলো এনরোলমেন্ট হয়নি এবং যার কোনো দলিল নেই সেগুলো এই আইন প্রণয়নের 6 মাসের পর থেকে ইনভ্যালিড হবে, আর এনরোলমেন্ট হবে না। তাহলে আমার হাতে 5 মাস সময় আছে, কেননা এপ্রিলের 8-এ আইনটা চালু হয়ে গেছে। আমার মামলা চলুক, কিন্তু অনুরোধ করব যাদের প্রপার্টি এনরোলমেন্ট হয়নি, দলিল আছে, সেগুলো ঠিক আছে, আপনি যে কোনো মুহূর্তে এনরোল করতে পারবেন। কিন্তু যেগুলো দলিল নেই, পীরের প্রপার্টি, মৌখিক দান, মসজিদের নামে রেকর্ড আছে, বা কেউ দখল করে আছে, 6 মাস টাইম দিয়েছে, 6 মাসের মধ্যে আপনারা এনরোলমেন্টে ফেলুন। তার সাথে সাথে দরকার হলে ট্রাইব্যুনালে মামলা করুন। আপনার কোনো পীরের প্রপার্টি দখল হয়ে গেছে, এখনই ট্রাইব্যুনালে মামলা করুন, কারণ বলা আছে 6 মাসের পর ইনভ্যালিড হবে। তো এই 6 মাসের মধ্যে যদি আমরা কোর্টে এটাকে লিটিগেশন করে দিতে পারি, কোর্টের আওতায় চলে গেল, তাহলে এই আইনটা তখন আর তার উপর কার্যকরী হবে না। মালদাতে একটা ওয়াকফ স্টেট আছে, সেটা পিরানাপীর, 25,000 একর। আমরা জানি উড়িষ্যার, বাংলার, বিহারের যিনি সম্রাট ছিলেন সুজা, সম্রাট সুজা একটা সনদের মাধ্যমে এবং এই ওয়াকফটা এনরোলমেন্ট করেছিলেন। বলে রাখি, আমাদের মালদার যারা আছেন গনি খানের ফ্যামিলি, বর্তমানে ওদের ফ্যামিলিরাই মোতোয়াল্লি আছেন। সেই সম্পত্তি আমি মামলা করতে গিয়ে দেখলাম 25,000 একর সম্পত্তি। ওনাদেরকে রিকোয়েস্ট করেছি সমস্ত সিএস রেকর্ড ধরে, বিশেষ করে ভ্যালুয়েবল যে প্রপার্টিগুলো এখনো ভ্যাকেন্ট আছে কিন্তু অন্যের নামে রেকর্ড হয়ে গেছে, ট্রাইব্যুনালে মামলা করুন। আমি বলছি আইন আপনাকে প্রোটেক্ট করবে। আর যেগুলো পরবর্তীকালে ধরেন কেউ মামলা করতে পারলেন না, রেকর্ড করা প্রপার্টি মসজিদের নামে আছে, পীরের নামে আছে, চিন্তা করবেন না। দখলে যদি আপনার থাকে, দখলে যদি থাকে তাহলে একটা ডিড অফ ডেডিকেশন, স্বীকারোক্তি
একটা করা যায় যে এই সম্পত্তিটা আমরা খাদিম সূত্রে ব্যবহার করে আসছি, আমি রায়ত, অর্থাৎ এই সম্পত্তির আয় এতদিন যেহেতু পীরের মাজারে কাজে লেগেছে, এতদিন মসজিদের ভরণ পোষণ হয়েছে, মেনটেন্যান্স চলেছে, তাই আমরা এই সম্পত্তি চিরতরে যাতে মসজিদের ভরণ পোষণ হয় তার জন্য এই স্বীকারোক্তি দিচ্ছি। কারণ আইন বলছে দলিল থাকতে হবে, তো এগুলো আপনাদেরকে মাথায় রেখে করতে হবে। আইন আছে, আইনের ফাঁকটাও আছে, কিন্তু যদি আমাদের কোনো সম্পত্তি দলিল নেই, আমাদের মসজিদের নামে আছে, বডি এনরোলমেন্ট নেই, কালকে একজনের সাথে ঝামেলা হলো, রেকর্ড অন্যের নামে হয়ে গেল, মামলা চলে গেল কালেক্টরের কাছে, কালেক্টর বললো না না আমার রেকর্ড বলছে এটা অমুসলিমের প্রপার্টি, অতএব এটা অমুসলিমের প্রপার্টি। তাই বলবো ওয়াকফ বোর্ডে সবগুলো নথিভুক্ত করুন, এটা ম্যান্ডেটারি, বাধ্যতামূলক। আর আমি আছি, চৌধুরী সাহেবের সহযোগিতায় আপনাদের সামনে আজকে উপস্থিত হতে পেরেছি, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে আমার অ্যাসোসিয়েট আছে, সারা পশ্চিমবঙ্গের একটাই ট্রাইব্যুনাল, একটাই কোর্ট, প্রচুর চাপ বেড়ে গেছে, কিন্তু তবুও বলবো নিঃস্বার্থভাবে অর্থের কথা ভাববেন না, আমার কমের প্রপার্টি রক্ষা করতে আমরা সজাগ আছি। চৌধুরী সাহেব যদি এত ব্যস্ততার সামলেও আপনাদেরকে নিয়ে আজকে রাস্তায় দাঁড়াতে পারে, আমরা তার ওনার অনুসরণকারী, ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা সব জায়গায় আছি। আর একটা কথা আমি বলবো শেষ করার আগে, আজকের এই বিশেষ সম্মেলনটা যেহেতু মাদ্রাসারা নিয়ে, আমি মাদ্রাসার কতগুলো গাইডলাইন্স আইনগতভাবে দিতে চাইছি। কারণ আমরা তো প্রায় দেখি সোশ্যাল মিডিয়াতে উত্তরপ্রদেশে কি হচ্ছে, গুজরাটে কি হচ্ছে। আমার বৈধ মাদ্রাসাকে জোরপূর্বক অবৈধ ঘোষণা করে একের পর এক ভাঙা হচ্ছে। তাই প্রথম কথা বলবো, মাদ্রাসাটা কোনো অবৈধ নয়, এই মাদ্রাসাটাও কিন্তু আর্টিকেল 30 দ্বারা সংরক্ষিত। আর্টিকেল 30-এ পরিষ্কার লেখা আছে, রাইট অফ প্রোটেকশন অ্যান্ড এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট অফ এডুকেশনাল ইনস্টিটিউশন অফ রিলিজিয়াস। আমাদের ধর্মের স্কুলগুলোকে আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং আমরা আমাদের মতোগুলো করে পরিচালিত করতে পারি। সংবিধান আপনাদের অধিকার দিয়েছে, তবে একটা মাদ্রাসা অবৈধ নয়। আপনারা যখন মাদ্রাসার বাইরে লিখে রাখেন মাদ্রাসার নাম, কিছু কিছু মাদ্রাসায় দেখেছি লেখা থাকে রেজিস্ট্রেশন নাম্বার, যেটা সোসাইটি রেজিস্ট্রেশন লেখা থাকে, ওর পাশে অনুরোধ করব প্যাকেটে লিখে দেবেন আর্টিকেল 30। ওই যারা গেরুয়াধারী রাস্তায় হাঁটে, যারা সবসময় একটা সুশুরি দেওয়ার চেষ্টা করে, অ্যাটলিস্ট আর্টিকেল কথাটা দেখলে না দুপা থেমে যাবে, যে না তো সংবিধানের কথা লিখেছে, তাহলে নিশ্চয়ই কিছু আছে। 2 নম্বর হলো, এত খরচা করি মাদ্রাসাগুলো, জানি অনেক মাদ্রাসায় অর্থ অভাব আছে, তো তবু অনুরোধ করব সিসি ক্যামেরা কিন্তু ম্যান্ডেটারি করবেন। কারণ যে কোনো মুহূর্তে আমার মাদ্রাসাকে ওরা উগ্রপন্থীর আখড়া বলতে বাধ্য রাখে না, উঠে পড়ে লেগে আছে ওরা। আপনারা জানেন মুর্শিদাবাদে 2-1টা মাদ্রাসায় কিভাবে ঢুকেছিল। তাই অনুরোধ করব সিসিটিভি অবশ্যই আপনারা সমস্ত মাদ্রাসাতে চতুর্দিকে ম্যান্ডেটারি করবেন, অ্যাটলিস্ট যাতে কোনো ধরনের অঘটন বিরোধীরা কেউ করতে না পারে। আর বলবো প্রত্যেকে যে বিল্ডিংই করুন, আমরা জানি আমরা কখনো সরকারি প্রপার্টিতে আমরা মাদ্রাসা করি না। প্রত্যেকটা মাদ্রাসা তার নিজস্ব কাগজ আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সুতরাং বিল্ডিংটাও করব পঞ্চায়েত এলাকা হলে পঞ্চায়েতের একটা পারমিশন নিয়ে, এবং পৌরসভা হলে পৌরসভা, প্রত্যেকটা পারমিশনের কাগজ সুন্দরভাবে গুছিয়ে রাখবেন। আমি দেখছিলাম সংগঠনের কি সুন্দর অডিট করেছে, প্রত্যেকটা মাদ্রাসা নিজস্ব অডিট থাকবে। ট্যাক্স যদি হয় তো ট্যাক্সটাও আমরা দেব, কোনো দিক থেকে আমরা খামতি রাখবো না। একটা ফায়ার লাইসেন্স করতে বেশি টাকা লাগে না, একটা রসিদ কেটে একটা ফায়ার লাইসেন্স করা যায়, কারণ এটা আমাদের একটা স্কুল, এটা আমাদের প্রতিষ্ঠান। আর 5টা প্রতিষ্ঠানের মতো এটাকে আমাদেরকে যা যা গাইডলাইন্স আছে সেটা আপনাদের আছে, হুজুরা আছে, বলে দেবে, সেই গাইডলাইন্সটা ফলো করবেন এক কথাতে। কেননা আমি চাই না কালকে কোনো মাদ্রাসার উপরে যদি হাত দেয়, আমরা তৈরি আছি হাইকোর্টের সামনে দ্বারস্থ হতে।
আমরা যাই করব আইন দ্বারা তাদেরকে পরাস্ত করব। সুতরাং আমাকে আইনে লড়তে গেলে আমার কাগজ রেডি চাই। আর একটা কথা বলে রাখি, আর একটা ছোট্ট কথা বলে রাখি, সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলো আমরা করে থাকি ভাই, এটা খুব খুব একটা স্পর্শজনক ম্যাটার। আমরা দেখি আমাদের বিভিন্ন ভাইরা আমাদের জাতির লোকেদের অত্যাচার হচ্ছে, আমরা ভিডিও পাই আর তুরন্ত শেয়ার করে দিই। মাথায় রাখবেন, একটা আইটি সেল আছে, যে আইটি সেল প্রতিনিয়ত আমাদের কমকে দুর্নাম করার চেষ্টা করছে। যে কোনো ভিডিও পেলে সেই ভিডিওর সত্যতা যাচাই করার জন্য আপনাদের সংস্থা আছে, আপনাদের রাজ্য সংস্থা আছে, আপনারা একটু ওনাদের কাছ থেকে খোঁজ নেবেন যে এই ঘটনাটা কতটা সত্যতা, তারপরে সেটাকে শেয়ার বা কমেন্ট করুন। কেননা আইটি সেল এতটাই অ্যাক্টিভ হয়েছে, আপনাকে কিন্তু এফআইআর দেবে। আজকে আমাদের অনেক মুসলমান ভাই যারা ছোটখাটো সংগঠন করছেন, তাদের হয়ে আমরা মামলা লড়ছি, প্রচুর এফআইআর হয়ে যাচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, কিছুদিন আগে এমপি নাদেমুল সাহেবের এগেনস্টেও একটা এফআইআর করে দিয়েছে। তোরা এমপি কে ছাড়ছে না, তো আপনি আমি কে? মালদাতে হয়েছে, মুর্শিদাবাদে হয়েছে। তাই অনুরোধ করব, শেষ করার আগে, সোশ্যাল মিডিয়ার পোস্ট এবং কমেন্ট করার আগে আপনারা আমাদের যারা কর্ণধার আছেন, যাদেরকে আমরা গার্জিয়ান হিসেবে মানছি, তাদের কাছে খোঁজ খবর নেবেন, ভিডিওটা পাঠিয়ে ওনারা নিশ্চয়ই তার সঠিক তথ্য দেবেন, তারপরে তার বিষয়ে প্রতিবাদ আর আন্দোলন গড়ে তুলুন। যাই হোক, আপনারা আমাদের সমাজের ধারক বাহক, নতুন যুগের কারিগর তৈরি করছেন প্রত্যেকটা সংস্থা। আশা করব আপনাদের সমস্ত মাদ্রাসা সংস্থাগুলোর মঙ্গল কামনা করে আর একবার শেষ করার আগে আমাদের সভাপতি সাহেবকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা